ওয়েলকাম টু ভুটান। কুজু জাংপোলা। ভুটান কি বাঙালিরা আসবে না? কেন আসবে না? বাঙালি হচ্ছে ভ্রমণ প্রিয়, সে আসবে না তো আসবে কে? এইটা হচ্ছে ভুটান যাওয়ার গেট থেকে পারমিট হয়ে গেল। চলুন এবার ভুটান। 5 দিন সঙ্গে ভাইয়ের সঙ্গে আমরা থাকবো। এই যে আমাদের ড্রাইভার সাহেব। এর আগেও একবার ভুটান এসেছিলাম, সেবার ভুটানকে এক্সপ্লোর করতে পারিনি, আর এবার কিন্তু পুরো ভুটান ঘুরে দেখাবো। Once more, welcome to Bhutan. ভুটানে আমরা এই হোটেলে আছি, এই যে হোটেল ম্যাজেস্টিক। চোখ বন্ধ করে হাঁটলেও কিন্তু আপনি চাপা পড়বেন না। এখন আছি ভুটান, আর এই ভিডিও শুরু হবে কলকাতা থেকে। আবারও একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। শিয়ালদার বাইরে এখন টিপির টাপির বৃষ্টিও পড়ছে, আর আমরা যাচ্ছি বজ্রপাতের দেশ, মেঘের দেশ, ভুটান। সময় এখন সন্ধ্যা 7টা, আর 12 নম্বর প্ল্যাটফর্মে তখন আমাদের পেছনেই দাঁড়িয়ে রয়েছে উত্তরবঙ্গ এক্সপ্রেস, আর এই ট্রেনে সফর হবে আমাদের আজকে ফালাকাটা পর্যন্ত। এই ট্রেনটা এখান থেকে ছাড়বে 7:40-এ, আর আমরা যাব ফালাকাটা পর্যন্ত। ফালাকাটা পৌঁছাবে এই ট্রেন পরের দিন 8:15-এ। বাড়ি থেকে এনেছিলাম খাবার, স্টেশন থেকে কিনলাম 2 বোতল জল, তাই নিয়ে উঠে পড়লাম S3 কম্পার্টমেন্টে। এখন সময় 7:40, তার মানে উত্তরবঙ্গ ছাড়ার টাইম হয়েই গেছে। ছেড়ে দিল আমাদের ট্রেন উত্তরবঙ্গ এক্সপ্রেস, ঠিক রাইট টাইমেই ছেড়ে দিল। আর 5টা গল্প থেকে আজকের গল্পটা একটু আলাদা। কলকাতা থেকে ভুটানের রাজধানী থিম্পু পর্যন্ত অনেক পথ পাড়ি দিতে হবে, তাই রাতে খাওয়া দাওয়া শেষে, রাতও অনেক হয়ে গেছে, এবার ঘুম, কাল সকালে আবার দেখা হবে। গুড মর্নিং ফ্রম ডালখোলা। ঘুম ভাঙলো এসে এখন ডালখোলায়। ট্রেন এসে দাঁড়ালো NJP। ভুটান যাচ্ছি আমরা কিন্তু ফালাকাটা হয়ে, হাসিমারা হয়েও যাওয়া যায়। NJP ছাড়ার কিছুটা পরেই লিটল প্রিন্সেস দেখি জানালার বাইরে তাকিয়ে। উকি মারতেই চোখে পড়ল ডুয়ার্সের চা বাগানের অপরূপ দৃশ্য। ফালাকাটাও কিন্তু সেই ডুয়ার্সের ভেতর দিয়ে যাওয়া হয়, এটাও বেশ ভালোই লাগে। এই হচ্ছে ময়নাগুড়ি, প্রচুর মানুষ নামলো দেখছি ময়নাগুড়িতে। ছেড়ে দিল ময়নাগুড়ি, জলপাইগুড়ি, ময়নাগুড়ি, ধূপগুড়ি, আর এরপরে আসবে ফালাকাটা। আমাদের প্ল্যান হচ্ছে আমরা ফালাকাটার নামবো, নেমে ওখান থেকে গাড়ি ধরে ভুটান বর্ডারে যাব, সেখান থেকে পারমিট বের করব। পারমিট বের করে আমরা সোজা আজকেই থিম্পু পৌঁছে যাব। আমাদের গাড়ি অবশেষে চলে এলো ফালাকাটা। চলুন নেমে পড়ি, আর এখান থেকে যাদের সঙ্গে যাওয়ার কথা তাদের সঙ্গে দেখা করি। ভুটান যাওয়ার বলেছিলাম দুটো ওয়ে আছে, একটা হাসিমারা থেকে আর একটা ফালাকাটা থেকে। তো আমরা ফালাকাটাকে বেছে নিয়েছি এবং এই উত্তরবঙ্গ এক্সপ্রেস। তার কারণ এটা অনেক সকালে এখানে চলে আসে, গাড়িটা ঘন্টাখানেক লেট না হলে এইখানে গাড়িটা আসে 8:15-য়। আর আমরা যাবো এখান থেকে জয়গাঁও এবং ফুটসোলিং, এই দুটো হচ্ছে ভুটান যাওয়ার মানে প্রবেশদ্বার। জয়গাঁও আমাদের ভারতের মধ্যে, আর ফুটসোলিং হচ্ছে ভুটানের মধ্যে, আর ওখান থেকেই পারমিট বের করতে হবে। এখন আমরা ওই যে ওভারব্রিজ আছে, ওভারব্রিজ দিয়ে আমরা চলে যাব 1 নম্বর প্ল্যাটফর্মে। ওখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে থাকবে, কারণ আপনারা জানেন আমরা একটা এজেন্সির মাধ্যমে আমি এবারও এসেছি। আগেও একবার এদের সঙ্গে ঘুরেছিলাম, ট্যুর কিংডম, খুব ভালো ঘুরিয়ে দেখায়, যার জন্য আবারও এসেছি। টাটা। বাহ, ফালাকাটা স্টেশনের বাইরে কিন্তু অনেক গাড়ি দাঁড়িয়ে থাকে, মানে এখান থেকে আপনারা ডুয়ার্স কিংবা ভুটান যেতে পারবেন। এই আমাদের গাড়ি বোলেরো দাঁড়িয়ে আছে। এই গাড়িতে আমাদের প্রথমে যেতে হবে ফালাকাটা থেকে জয়গাঁও, সেই পর্যন্ত আমাদের এখন এই গাড়িতে আমরা যাব। পথে আমরা ব্রেকফাস্ট করে নেব। আমরা দাঁড়িয়ে গেলাম ফালাকাটায়, এই দোকান থেকে এখন ব্রেকফাস্ট করব।
এখানের খাবারটা কিন্তু যথেষ্ট ভালো। যাই হোক, এই খাবারটা কিন্তু আপনার প্যাকেজে নেই। এখানে ব্রেকফাস্ট আপনার 30 টাকায় হয়ে যাচ্ছে, মানে দুটো লুচি বড় বড় সাইজের 30 টাকা, আর ছোলা বাটাটা এক পিসে হয়ে যাবে আপনার, ওটার দাম 35 টাকা। এখান থেকে জয়গাঁওয়ের দূরত্ব প্রায় 50 কিলোমিটার, আর এই গাড়িতে সময় লাগবে ঘন্টাখানেক মতো। আর এই ঘন্টাখানেক প্রথমে জলদাপাড়া অভয়ারণ্য, তারপর তোরসা নদী এবং রাস্তার দুদিকে চোখ জোড়ানো চা বাগানের অপরূপ দৃশ্য উপভোগ করতে করতেই পৌঁছে যাওয়া যায়। তো আমরা এখন নেমে গেছি জয়গাঁও, আর জয়গাঁও থেকে এখন হেঁটে হেঁটে বর্ডারের দিকে যাচ্ছি, যেখান থেকে পারমিট বের করতে হবে। এইটা হচ্ছে ভুটান যাওয়ার গেট। এখন এই সামনে এইখান দিয়ে আপনাকে ঢুকে পারমিট করতে হবে। এই যে ভাটিকা রেস্টুরেন্ট, এর পাশ দিয়ে এইখানে এই রোড দিয়ে এখন আমরা যাচ্ছি হেঁটে। এই যে ওয়ালটা দেখছেন, এই ওয়ালের ওপারেই কিন্তু ভুটান, ফুনসোলিং ওই দিকটা, আর সামনে দিয়ে পারমিট অফিস, ওখানে আমরা এখন ঢুকছি। এই ভোটার কার্ড নিয়ে এখন এইদিকে আমরা প্রবেশ করছি। এই ভোটার কার্ড দেখিয়ে আমরা এই যে এইখান দিয়ে প্রবেশ করলাম প্রথমে। আপনি যদি 10 টাকায় ভুটান প্রবেশ করতে চান, তাহলে পুরো প্রসেসটা আপনাকে করতে হবে। আর যারা ভুটান ঘুরবেন 5-7 দিন, তাদের জন্য আলাদা ইমিগ্রেশন অফিসে যেতে হবে। আমরা এখন সেখানে যাচ্ছি। ইমিগ্রেশন বাদিকে ভোটার কার্ড দেখিয়ে প্রবেশ করে প্রথমে আপনার ব্যাগ চেক করা হবে, তারপর এগিয়ে গিয়ে কম্পিউটারে ডাটা এন্ট্রি হবে, ছবি তোলা হবে, তারপর এইটা দিয়ে আপনাকে ভেতর থেকে বাইরে আসতে হবে। এখানে প্রাথমিক কাজগুলো হবে। এবার আপনার হচ্ছে গাইড দরকার, আর সেই গাইড যখন আপনি ধরবেন, সেই আপনার পুরো ইমিগ্রেশন যা সিস্টেম আছে সব কিছু করে দেবেন। সব কিছু যাতে স্মুথলি হয়, তার জন্য ট্যুর কিংডমের হয়ে আমরা এসেছি। ভুটান মানেই গাইড মাস্ট বি, নিতেই হবে। তো আমরা একেবারে ভুটানে প্রবেশ করেই আমাদের গাইড পেয়ে গেছি। এই যে ক্যা নাম है आपका? संगे। এই है আজকে আমাদের গাইড। মোটামুটি পুরো ভুটান ঘুরে দেখাবেন উনি। 5 দিন সঙ্গে ভাইয়ের সঙ্গে আমরা থাকবো। এখান থেকে প্রাথমিক এন্ট্রি করে আমরা এখন চলে যাচ্ছি এইদিকে ইমিগ্রেশন অফিসে। এবং এই ভুটানে প্রবেশ করা মাত্রই যে কয়েকটা জিনিস আপনার চোখে পড়বে। নাম্বার 1, এই দেখুন ঝাঁ চকচকে, একটা পাতা পর্যন্ত পড়ে থাকে না, একটা নোংরা পড়ে নেই এখানে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে, এই গাড়িগুলো আপনি লাইন ক্রস করলে কিন্তু ওরা দাঁড়িয়ে যাবে, এবং খুব নিয়ম কানুন এরা মেনে চলে, শান্তিপ্রিয় মানুষ এরা। রিজিওনাল ইমিগ্রেশন অফিস এইটা। আপনার ইমিগ্রেশন করতে কিছুই তেমন লাগবে না, আপনার অরিজিনাল ভোটার কার্ড লাগবে আর টাকা লাগবে, এছাড়া আর কিছু লাগবে না। কিন্তু যারা 18 বছরের নিচে ভোটার কার্ড হয়নি, তারা অবশ্যই বার্থ সার্টিফিকেট আনবেন। ওই জন্ম সার্টিফিকেট দিয়েই সব কাজ হয়ে যাবে, এবং সঙ্গে মা বাবা থাকবেন, কোনো প্রবলেম নেই। তো আমাদের এখান থেকে পারমিট হয়ে গেল। এখন আমরা ভুটানে প্রবেশও করেছি। পুরো সব কমপ্লিট করতে ওই আমাদের প্রায় ঘন্টাখানেক সময় লাগলো। থ্যাংক ইউ। তো ভুটানে ঢোকার পরপরই আমাদেরকে গাইড বাবু ওয়েলকাম করে নিলেন, আর এটাই হচ্ছে আতিথেয়তা। আর এই ভুটান ট্রিপ টোটালটা যারা খুব ভালোভাবে পরিচালনা করে থাকেন, এর আগেও আমি একবার ঘুরেছি, সে ট্যুর কিংডম। নমস্কার, আমি শেখর। নমস্কার, আমি শুভ্রজিৎ। নমস্কার, আমি প্রসেনজিৎ। শেখর দাকে আমরা জিজ্ঞাসা করিনি, এই প্যাকেজটা আপনাদের শুরু হয় কোথা থেকে? এটা বিভিন্নভাবে শুরু হয়। যে কারো যদি রিকোয়ারমেন্ট থাকে জায়গা থেকেও শুরু হয়। কেউ যদি হাসিমারাতে নামে হাসিমারাও হতে পারে, কেউ যদি শিলিগুড়িতে নামে শিলিগুড়ি থেকেও হতে পারে, যে কোনো ফালাকাটা থেকেও হতে পারে। তো হাসিমারার ক্ষেত্রে একটা নেগেটিভ পয়েন্ট আছে। হাসিমারা যে কাঞ্চনকন্যা যে ট্রেনটা আসে, অনেকটা লেটে আসে, 11:30টায় আসে। তো ফালাকাটাতে নামলে, সে মর্নিংয়ে নামলে ইমিগ্রেশনটা তাড়াতাড়ি হয়, তাড়াতাড়ি সে থিম্পু পৌঁছতে পারবে। আর এই হচ্ছে আমাদের গাড়ি। এই গাড়িতে করে আমাদের ভুটান সফর হবে। এই যে আমাদের ড্রাইভার সাহেব, জিমি ভাই। জিমি। তবে ফুনসোলিংয়ে এসে অনেকেই কি করে, এখানকার যে ভুটানি সিম সেটা নিয়ে নেন। 250 টাকা দিয়ে সিম যদি আপনি নেন, তাহলে 1 GB ডাটা আর 90 টাকা টক টাইম পাওয়া যায়। তো আমরা আর এখান থেকে নিলাম না, কারণ এই মুহূর্তে আমাদের দরকার নেই, আমরা থিম্পুতে গিয়ে নেব। ফুনসোলিং ছাড়ার পর আমাদের গাড়ি সোজা খাড়াভাবে উপরে উঠতে থাকলো, আর তখনই গাইড সাহেব বলে উঠলেন, Once more, welcome to Bhutan, and I'm Sanjay, and I will be your guide throughout your tour. And here's Mr. Jimmy. You are going to see a lot of landscapes.
সোলিং থেকে রওনা দিয়ে কিছুটা পরেই আপনার যে ইমিগ্রেশনে যে পারমিট বের করেছিলেন সেটাকে ভেরিফাই করা হয়েছে, এখানে দেখা হয়েছে সব কিছু। তো ওগুলো সব গাইড করে থাকেন, আপনার কিছুই আর খাটনি নেই। ফুনসোলিং থেকে থিম্পু দূরত্ব 146 কিলোমিটার, যেতে সময় লাগে 5 থেকে 6 ঘন্টা। আর যাওয়ার পথে গেদু, চুখা এবং চুজুমে গাড়ি দাঁড়াবে। অনেকক্ষণ গাড়ি চললো, এই পাহাড়ি আঁকা বাঁকা পথে আমরা চলেছি, কিন্তু গাড়ি এখনো হর্ন দিতে দেখলাম না। এটা কিন্তু ইউনিক ভুটানের ক্ষেত্রে। এখন আমরা চলে এলাম গেদুতে। এই হচ্ছে গেদু, দেখুন খুব সুন্দর পরিবেশে এই গেদু। আর এখানেই এই একটা হোটেল, এই হোটেলে আমরা এখন খেয়ে নেব। সেই জয়গাঁও থেকে রওনা হয়েছি, গেদু পর্যন্ত এসে এখন এখান থেকে খাবো ভুটানিজ খাবার। চলুন। মানে ভুটানিজ প্রত্যেকটা কিছু কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো। এই দেখুন, কেউ বলবে যে এটা একটা হোটেলে ঢুকেছি, খাওয়ার হোটেলে? কি অবস্থা দেখুন, এই যে সাজানো গোছানো কিরকম। এই হচ্ছে একটা চিকেন থালি, এই চিকেন প্লেট, ডাল, এই ভাত এবং এই সবজি টবজি, এখানে চাটনি টাটনি আছে। এই দিয়ে এটা হচ্ছে 280 টাকা প্লেট এইটা। আর এটা হচ্ছে এখানকার গেদুতে এই একটা ভেজ থালি, এইটা হচ্ছে 200 টাকা। চাল যেটা, এটা আতপ চালের মতো। আর এই চিকেন এগুলো সব ছোট ছোট পিস করা, মানে আমাদের ওখানকার মতো বড় বড় পিস পাবেন না। তবে ওদের স্টাইলে রান্না খুব খারাপ না, কিন্তু কোনো খাওয়া যাবে না। হঠাৎ করে অন্য জায়গায় এলাম এরকম ব্যাপার নয়, খাওয়া যাচ্ছে ভালো। গেদু ছাড়িয়ে এবার আমরা রওনা হয়েছি চুখার দিকে। এবার বলি খরচের ব্যাপার নিয়ে। আমরা 6 জন গিয়েছিলাম, আমাদের মোট খরচ 1,40,000 টাকা, অর্থাৎ পার হেড 23,000 টাকা। তবে এর মধ্যে দুপুরের খাবার ধরা নেই। তো এখন যেতে যেতে আমরা দাঁড়িয়েছি চুখা মানে জলবিদ্যুৎ কেন্দ্র একটা। আর এখান থেকে ভালো ভিউও দেখা যায়। আর এখানে এই যে খাওয়ার জায়গাও আছে। অনেকেই কি করে, এই চুখা দাঁড়ান এবং এখান থেকে খেয়ে যান। ও ড্যাম দেখা যাচ্ছে এখান থেকে। ভুটানের প্রায় 75% হচ্ছে বনভূমি, যার জন্য চারিদিক এত সবুজ। এবং অদ্ভুত ব্যাপার, আমরা যে রোডে যাচ্ছি তার যে মাইল ফলক, তাতে কোথাও গো গ্রিন, ক্লিন ভুটান, গ্রিন ভুটান এইগুলো লেখা রয়েছে। আর সেই গ্রিন ভুটানের থিম্পু যাওয়ার পুরো রাস্তাটাই ছিল প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। তাই যেতে যেতে কখনোই বোর ফিল হবে না। থিম্পু যেতে যেতে দেখুন এই ফলসের সঙ্গে দেখা, অনেক উপর থেকে জল পড়ছে। সঙ্গে ভাই, ये कौन सा फॉल्स है, नाम क्या है? ওয়াংখা ওয়াটারফল। এই যে জল কোথার থেকে পড়ছে, এই জায়গা থেকে দেখুন, একেবারে রাস্তার উপরে গাড়ি আসছে, দেখেন খাদ, দেখুন কি গভীর খাদ। ধীরে ধীরে বেলা গড়াতে থাকে আর আমরাও রওনা হই থিম্পুর দিকে। তো থিম্পু যাওয়ার পথে আমরা এখানে একটু দাঁড়ালাম। এটা হচ্ছে চুজুম। এই রাস্তা সোজা চলে গিয়েছে থিম্পু এবং এই রাস্তা গিয়েছে পারো। এই দিক দিয়ে দেখিয়ে আনি আপনাদের। এই জায়গা থেকে লক্ষ্য করুন ভালো করে, এই যে নদীটা পারোর দিক থেকে এসেছে, এটা হচ্ছে পারোচু নদী। আর এটা থিম্পুর দিক থেকে এসেছে, তাই এটা থিম্পুচু বা ওয়াংচু নদী। আর দুটো নদী এইখানে মিলিত হয়ে এই ওয়াংচু নদী নাম করেই এই দিকে চলে গেছে। থিম্পু প্রবেশ করতে আমাদের সন্ধ্যা হয়ে গেছিল, আর আমাদের হোটেল ছিল ক্লক টাওয়ারের ঠিক পরেই। তাই তড়িঘড়ি হোটেলে উঠে পড়ি। আর একেবারে হোটেলে ঢুকতেই গরম চা দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হলো আমাকে, ভালো লাগলো। এখনো রুমে যাইনি, যাব। এই আমরা রুমে ঢুকলাম, যথেষ্ট বড় আর কি, এরকম দুটো বেড আছে। তো এই আর কি, এখানে একজন আর এখানে 2-3 জন থাকতে পারবেন আর কি। কার্টেনগুলো বেশ বড় বড়। এখানে দুটো চেয়ার আছে আমি দেখছি, তার সঙ্গে একটা টেবিল, আবার এদিকে একটা চেয়ার।
আর টিভি টিভি যা থাকার এগুলো তো আছেই। ওদিকেও বেশ বড় একটা টেবিল রয়েছে চাটা খাওয়ার জন্য বা জল গরম করার জন্য, এই সমস্ত ব্যবস্থা রয়েছে আর কি। এক কথায় ঠিক আছে। আর এই হচ্ছে টয়লেট। বাহ, টয়লেটটা তো যথেষ্ট বড়। টয়লেট যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, সমস্ত সুযোগ সুবিধা আমি দেখছি এখানে আছে। তো আমরা এখন চলে এলাম ডাইনিং হলে। এখন আমাদের ডিনার ছাড়া হবে, আমাদের খাওয়া শুরু হয়েছে। এখানে রুটি আছে, এই রাইস, আচ্ছা এখানে চিকেন, সবজি, ডাল। হোটেলের রান্না টান্না মোটামুটি ভালোই আছে, মোটামুটি একেবারে পিওর বাঙালিয়ানায় আপনারা কিছুই পাবেন না, কিন্তু খেতে পারবেন। আমাদের ভুটানে আমরা এই হোটেলে আছি, এই যে হোটেল ম্যাজেস্টিক। এই থিম্পুতে এরকম জায়গায় কিন্তু প্রচুর হোটেল, দেখুন দু সাইড জুড়ে রয়েছে এরকম প্রচুর হোটেল। এই হচ্ছে একটা ভুটানের সকাল থিম্পুতে। সময়ের দিক থেকে আধ ঘন্টা এগিয়ে রয়েছে ভুটান। ছোট্ট দেশ, কিন্তু তার যে সৌন্দর্য, তার যে পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই করবে। ভাই একটা জিনিস কি, ভুটানের রাস্তায় হেঁটে আপনার বিরাট মজা হবে। এমনি তো গাড়ির চাপ কম আছে যেমন, তেমনি এই যে গাড়িগুলো যাচ্ছে, আপনি যেখান দিয়ে সেখান দিয়ে হাঁটুন, চোখ বন্ধ করে হাঁটলেও কিন্তু আপনি চাপা পড়বেন না, কারণ ওরা দাঁড়িয়ে যাবে, ওরা দেখবে, নজর রাখবে। সামনে এই যে জায়গাটা দেখছেন, এইটা কিন্তু বলা যায় ম্যালের মতো। সকালে দুজনই আছে, আর কেউ নেই। থিম্পুতে ম্যাল না থাকলেও খানিকটা ম্যালের যে ফিলিংস পেয়ে যাবেন এখানে। এই হচ্ছে ঘড়ি, দেখুন। এখন আমি যাচ্ছি এই থিম্পু শহরের পাশ দিয়ে বয়ে গেছে যে নদী, ওয়াংচো নদী। এখানে আসলে চু মানে হচ্ছে নদী। থিম্পু আসলে এই নদীর পাড় বরাবর এই যে আমি রাস্তায় হাঁটছি, অভূতপূর্ব এক অনুভূতি হচ্ছে আমার। তো চেষ্টা করবেন আপনারাও ওই সকালে উঠে মর্নিং ওয়াক করার জন্য এই রাস্তা বরাবর একটু হাঁটবেন। সত্যি জীবনকে চিনতে পারবেন, জানতে পারবেন।